তার মানে সময় কমলেও কন্টেন্ট বইয়ের পৃষ্ঠা মিলে বেড়ে গেছে অনেক বেশি, অনেক। আপনারা দেখবেন কয়েকদিন পরে কি আপনারা একটা ব্যবসার শিকার হবেন। আসলে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য যে আপনাকে বলা হবে বায়োলজি বুঝে পড়লে একদম সহজ। বিশ্বাস করেন, এই যে আজকের ডেটে এই ভিডিওটা যেদিন রিলিজ হবে আপনি ডেটটা লিখে রাখেন এবং আমার কথা লিখে রাখেন। যদি আপনি টনটনে মুখস্থ না করতে পারেন তো কোনটার জন্য কোন কোন বই আপনাকে ফলো করতে হবে, এই বইয়ের লিস্ট যদি আপনাদের দরকার হয় আমাকে একটু বলেন, আমি চেষ্টা করবো আমার জ্ঞানের আলোকে আপনাদেরকে বইগুলোর লিস্ট দিয়ে দেওয়া। আপনি এতদিন ছিলেন একটা ওই যে কুয়োর ব্যাঙ, ধরেন এক ঘটি পানির মধ্যে আপনি একটা ছোট ডাইন্ডনি মাছ, কিন্তু এখন আপনি হঠাৎ করে গিয়ে পড়েছেন সমুদ্রে। এটা আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, একদম কোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটাকে বলে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি কোনো শর্টকাটে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। Hey, hello everyone, it's me Debashish Haldar. You can call me Debashish Da as well, and a mentor of thousands of students. SSC 25 অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা অনেকেই অনেক আগে দিয়েছে। কোন ভিডিওটা? SSC 25 থেকে HSC 27 যে যাত্রা, সেই যাত্রাটা এটাকে বলা যায় এ কমপ্লিট গাইডলাইন ফর ইউর কলেজ লাইফ। বাট এই ভিডিওটা আসলে আমি একটু আগে দেওয়াতে খুব একটা বেশি সমীচীন বোধ করিনি। আমার মনে হয়েছে যে এই যে এখন যে আমি ভিডিওটা তৈরি করতেছি এই টাইমটাই হচ্ছে রাইট টাইম, যে টাইমে আসলে আপনারা কলেজে ভর্তি হচ্ছেন, অনেকে হয়তো হয়েও গেছেন, এবং কলেজ জিনিসটা আপনাদের মাথার মধ্যে আসা শুরু করেছে। আপনারা যে HSC 27 সেই ফিল্ডটা আসা শুরু করেছে, এই মুহূর্তে এই ভিডিওটা আপনাদের টিল দ্য এন্ড মনে থাকবে। এই জন্যই এই টাইমটাকে আমি আসলে সঠিকভাবে বলে মনে করতেছি। তো দেখেন, আসলে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যে কথাগুলো আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে। আমি হয়তো 5 থেকে 7 মিনিট বলবো, বাট এই 5 থেকে 7 মিনিট আপনি যদি মন দিয়ে শোনেন অথবা একটা জায়গায় নোট করে আপনার সামনে, আপনার টেবিলের সামনে আগামী 2টা বছর একটু টানায় রাখেন, দেখবেন আপনি প্রফিটেবল হবেন, আপনি অনেক প্রফিটেবল হবেন। প্রথমেই দেখেন, SSC এবং HSC এর মধ্যে আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্যটা বোঝার ক্ষেত্রে প্রথমে আসে টাইমিংয়ের যে বিষয়টা। SSC-তে আপনারা টাইম পাইছেন 24 মাস প্লাস টাইম আপনারা পেয়ে থাকেন সাধারণত ইন জেনারেল। আমি যদি ওই যে ক্লাস 8-এ JSC পরীক্ষা যেটা হয়, সেই ক্লাস 8-এর পরীক্ষার পরের যতটুকু টাইম ওইটুকু বাদও দিই, তাও আপনারা 24 মাস প্লাস টাইম পান আপনারা। বাট HSC-তে আপনারা 18 মাস প্লাস টাইম পাবেন, কোনো ক্ষেত্রে এটা 16 মাসও হতে পারে। 18 মাস প্লাস আপনারা ধরে রাখেন, 18 মাস প্লাস। তার মানে কি, HSC-তে টাইমটা অনেক কমে গেল। কি হয়ে গেল? অনেক কমে গেল। এখন তাহলে টাইমটা যেহেতু কমেছে, সিলেবাসটা তো নিশ্চয়ই কমার কথা, তাই না? কিন্তু দেখেন, সিলেবাস SSC-তে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, ICT ওগুলো তো আছেই, সমস্যা নেই। বাট এইখানে প্রত্যেকটা কি এক একটা করে বই। কিন্তু এইখানে আসেন HSC-তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ইন্টু 2, তার মানে প্রত্যেকটার 2টা করে পেপার আছে। এবং আমি একটু আপনাকে রিয়েলিটি চেক দিই, এইখানের ফিজিক্স বইটা যা, আমি আপনাকে এটা ফলো করে বলতে পারি, এইখানের ফিজিক্স বইয়ের ভেক্টর চ্যাপ্টারে আপনাকে তার থেকে বেশি কন্টেন্ট করতে হবে। মানে জিনিসটা তো কেমন হয়ে গেল না? এইখানের পুরা ফিজিক্স বই যা, আপনাকে এইখানে ফিজিক্স বইয়ে 1টা বা 2টা চ্যাপ্টারে তার থেকে বেশি কন্টেন্ট পড়তে হচ্ছে। তার মানে আপনি কি, বইয়ের পৃষ্ঠা তো বেড়ে গেছেই, এবং বইয়ের পৃষ্ঠার যে কন্টেন্ট, সেই কন্টেন্ট কতটা বেড়ে গেছে সেটাকে আপনি ধারণা করতে পারতেছেন? এই কন্টেন্টটা আপনাকে পড়তে হবে এই ছোট্ট একটু সময়ের মধ্যে, ঠিক আছে? তার মানে সময় কমলেও কন্টেন্ট বইয়ের পৃষ্ঠা মিলে বেড়ে গেছে অনেক বেশি, অনেক। এখন সমস্যা হচ্ছে এখানে না, সমস্যা আরেকটা জায়গায়, যে এই SSC এবং HSC-তে প্রেশারটা কেমন থাকে। আপনি SSC-র কথা একটু চিন্তা করেন, যে কেউ লাস্টের 3 মাসে পড়েও অনেক ভালো রেজাল্ট করতে পারবে, একদম A+ 90 আপ পেতে পারবেই। আমার নিজের চ্যানেলে আমি আপনাদের জন্য ভিডিও বানাইছিলাম যে কিভাবে পাওয়া যায়। ইভেন আমি আপনাদের জন্য এটাও ভিডিও বানাইছিলাম যে লাস্ট 1 মাসেও কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। বিশ্বাস করেন, HSC-র জন্য লাস্ট 1 মাসে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় বা A+ পাওয়া যায়, এরকম ভিডিও বানানো আসলে ইম্পসিবল টাইপের, একদম ইম্পসিবল টাইপের। কেন? দেখেন, SSC-তে আপনি একটু দেরিতে বুঝলেও কোনো সমস্যা নেই, কারণ সবসময় আপনার হাতে রিকভার করার টাইম থাকে। কিন্তু HSC সিলেবাসটা আসলে এতই বড়, এতই বিশাল, এই সুবিশাল অধ্যায়, সুবিশাল যে সিলেবাস, আপনি এতদিন ছিলেন একটা ওই যে কুয়োর ব্যাঙ, ধরেন 1 ঘটি পানির মধ্যে আপনি একটা ছোট ডাইন্ডনি মাছ, কিন্তু এখন আপনি হঠাৎ করে গিয়ে পড়েছেন সমুদ্রে। কিন্তু সমুদ্রে গিয়ে তো আসলে তেমন একটা গায়ে লাগাচ্ছেন না,
ওই গায়ে লাগাতে লাগাতেই আমি যে আসলে কোথায় এসে পড়েছি এটা বুঝতে বুঝতে আপনার 4 থেকে 5 মাস সময় লাগে। এবং এই 4 থেকে 5 মাস আরও একটা জিনিস সময় লাগে। ধরেন আপনি আপনার ওই ছোট্ট স্কুলের এত বড় টাইমের এত ছোট সিলেবাসের ফার্স্ট ছিলেন, ফার্স্ট, কিন্তু যখন কলেজে উঠলেন তখন বিভিন্ন স্কুল থেকে ওই কলেজের স্টুডেন্ট আইসে না, তখন দেখবেন আপনি আপনার যে স্কুলের ফার্স্ট, আপনি এই কলেজে একটা ধরেন পুরা বাংলাদেশের সাপেক্ষে এটা হয়তো বা তেমন একটা নামি দামি কলেজ না, বাট তবুও ওই কলেজে আপনি 50তম হয়ে বসে আছেন। এই যে জিনিসগুলো, যে ধাক্কাগুলা, আপনি কোথায় আসছেন, আপনার টাইম অনেক অল্প, আপনার সিলেবাসগুলো অনেক বড়, এবং এই যে আপনার কম্পিটিশনটা আসলে বাংলাদেশে কোন লেভেলে, এইচএসসি এবং অ্যাডমিশন, এই জিনিসগুলো বুঝে উঠতে উঠতে আপনার প্রথম 4 থেকে 5 মাস সময় লেগে যায়। আমি চাই না যে আপনাদের এই সময়টা লাগুক। আমি চাই এই যে আপনারা এখন এইচএসসিতে ঢুকতেছেন আপনারা এখন বোঝেন। আমি চাই না যে আপনারা এইচএসসি শুরু করার 2 মাস আগে বোঝেন। আমি চাই না যে আপনারা এইচএসসি শুরু করার 4 মাস পরে বোঝেন। আমি চাই আপনারা এখন বোঝেন, এখনই রাইট টাইম, এখনই বোঝেন। এই পুরা জিনিসটা দেখলেন, এই পুরা জিনিসটা দেখার পরে আপনাকে আমি 2টা টিপস দেব, 2টা। প্রথম, ফোকাস অন এইচএসসি একাডেমিক ফর ফার্স্ট 6 মান্থস। প্রথম 6 মাস কোনো দিকে তাকাবেন না। অনেকে বলবে আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেওয়া শুরু করেছি। হ্যাঁ, আমি উদ্ভাসের অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকগুলো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো, সেগুলো আমি সলভ করা শুরু করেছি প্রতি অধ্যায় শেষে শেষে। এগুলো একটু বাদ দেন, এগুলো একটু মাথার সাইডে রাখেন, ঠিক আছে? যেটা সঠিক সেটা আগে বুঝতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে এইচএসসিতে আমি আসলে কি পড়তেছি, আমার আসলে আসেটা কি, আমার কোশ্চেন প্যাটার্নটা কি। আপনি তো কখনোই এইচএসসি পরীক্ষা না দিয়ে অ্যাডমিশনে যেতে পারবেন না, পারবেন? কখনোই পারবেন না। সো আগে আপনি একটু সময় নিয়ে বোঝেন যে এইচএসসি পরীক্ষাটা আসলে কি। ফোকাস অন এইচএসসি একাডেমিক ফর ফার্স্ট 6 মান্থস, সি বোর্ড কোশ্চেন এগেইন অ্যান্ড এগেইন। এই বোর্ড কোশ্চেনটা দেখলে আসলে আপনার কি হবে, দেখেন একটা অধ্যায় আপনি পড়লেন, ঠিক আছে? ওই অধ্যায়টা পড়ার পরে আপনি চেষ্টা করবেন ওই অধ্যায়ে কি কি বোর্ড কোশ্চেন আসছে, ওই বোর্ড কোশ্চেনের প্যাটার্নটা ফলো করার জন্য। ওকে, আপনি আরেকটা অধ্যায় পড়লেন, আরেকটা অধ্যায় বোর্ড কোশ্চেনের প্যাটার্নটা ফলো করেন, অর্থাৎ আপনার মাথার মধ্যে তখন সেট হয়ে গেল এইচএসসি বোর্ড কোশ্চেনে কি কি আসে। এইবার দেখেন, তারপরে আপনাকে সেট করতে হবে টার্গেট কি কি, যে আমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাই, নাকি ভার্সিটির দিকে যেতে চাই, নাকি মেডিকেলের দিকে যেতে চাই। অনেকের কিন্তু আগের থেকে অনেক প্ল্যানিং থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব অথবা আমি ডাক্তার হব, এরকম একটা প্ল্যানিং থাকে। অথবা আপনারা 6 মাস পরে, যাদের প্ল্যানিং নেই তারা এই 6 মাস পরে গিয়ে এই প্ল্যানিংটা করতে পারেন। এখন কিসের ভিত্তিতে আসলে এই প্ল্যানিংগুলো হয়, তাই না? এই যে দেখেন, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, 3টার প্রিপারেশন কিন্তু 3 ধরনের। 3টার জন্য কিন্তু একই প্রিপারেশন নিলে হবে না। দেখেন, যদি আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হন, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো দিতে হয় তার জন্য আপনার প্রিপারেশনটা এরকম হতে হবে। দেখেন, কনসেপচুয়াল স্টাডি, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আপনি প্রমাণগুলো খুঁটে খুঁটে দেখতেছেন, সূত্রগুলোর বর্ণনা দেখতেছেন, সূত্রগুলো কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হয়, কোন কোন ইনফরমেশন থাকলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যায়, কোন কোন ইনফরমেশন থেকে এই সূত্রের মাধ্যমে আরেকটা সূত্র স্থাপন করে তারপর উত্তর বের করা যায়। এই জিনিসগুলো আপনাকে খুব সুন্দরভাবে এটার জন্য প্র্যাকটিস করতেই হবে। মানে কোনো কথাই হবে না এখানে, আপনি কোনো শর্টকাট দিয়ে এখান থেকে বেরোতে পারবেন না। এটা আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, একদম কোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটাকে বলে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, কোনো শর্টকাটে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবসময় টার্গেট রাখবেন একটা বই পড়ার একটা সাবজেক্টের জন্য। মানে একটা বই পড়েই শেষ না, আগে একটা বই শেষ করবেন, পরেরটা পরে। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে যে দাদা আমি আসলে এইচএসসিতে কোন বই কোন সাবজেক্টের জন্য পড়বো, তাহলে আমি আপনাদেরকে এই 3টার জন্য আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি, যে যাদের যে টার্গেট সেটার জন্য এই বই পড়েন। তো আমাকে কমেন্ট বক্স জানিয়েন, আমি ইনশাল্লাহ এই ভিডিও তৈরি করার চেষ্টা করব। এরপর দেখেন, ভার্সিটি এ ইউনিট, মানে ঢাবি, রাবি, এই জিনিসগুলোর এ ইউনিট, ক ইউনিটের জন্য দেখেন ইঞ্জিনিয়ারিংয়ের মতোই প্রিপারেশন অনেকটা, মানে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করলে হবে না। বাট এই ক্ষেত্রে আপনাকে শর্ট ট্রিক্স এবং হ্যান্ড ক্যালকুলেশনের উপর জোর দিতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন কাকে বলে আমি আবারও বলি, এই জিনিসগুলো কিন্তু একদম শুরু থেকে না, 6 মাস পরে গিয়ে আপনি এক একটু করে করতে পারবেন, ঠিক আছে? এক একটু করে। তাহলে দেখেন, শর্ট ট্রিক্স এবং হ্যান্ড ক্যালকুলেশন। হ্যান্ড ক্যালকুলেশন মানে কি, মানে ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে আপনি ছোট ছোট ক্যালকুলেশনগুলো করতেছেন, এবং এই জিনিসগুলো অনেক 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 বেশি সুন্দর। আপনারা যদি শুরু থেকে ট্রাই করেন আপনারা দেখবেন পেরে যাবেন, কোনো সমস্যা নেই।
এরপর আসেন মেডিকেল। দেখেন মেডিকেল যারা অনেকেই মানে অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে শুরু থেকেই মেডিকেল অ্যাসপিরেন্ট, মানে একদম ডাক্তার হতে চান, সেই সাদা অ্যাপ্রনটা এবং স্থেতটা আপনারা গলায় দিতে চান, কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন কয়েকদিন পরে কি আপনারা একটা ব্যবসার শিকার হবেন। আসলে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য যে আপনাকে বলা হবে বায়োলজি বুঝে পড়লে একদম সহজ। বিশ্বাস করেন, এই যে আজকের ডেটে এই ভিডিওটা যেদিন রিলিজ হবে আপনি ডেটটা লিখে রাখেন এবং আমার কথা লিখে রাখেন, যদি আপনি টনটনে মুখস্থ না করতে পারেন, আপনার যদি মুখস্থ বিদ্যা ভালো হয়, যতই বোঝেন না কেন মেডিকেলে আপনি টিকতে পারবেন না। মেডিকেলে টেকার জন্য আপনাকে মুখস্থ বিদ্যা ভালো করতেই হবে, মুখস্থ করতে হবে। এখন আপনার মুখস্থ বিদ্যা ভালো না, তবুও আপনি চান মেডিকেলে পড়তে, তাহলে কি অসম্ভব? মোটেই অসম্ভব না রে ভাই। আপনি শুরু থেকে ট্রাই করেন। আপনার এইচএসসিতে যে বাংলা বইগুলো থাকবে সেই বাংলা বইয়ের কবিতাগুলো আপনি মুখস্থ করা শুরু করেন, বাংলা গদ্যগুলো ভালো করে পড়া শুরু করেন। এই যে মুখস্থ করার যে প্রবণতা, এই প্রবণতাটাকেই আপনাকে মেডিকেলে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে? বুঝে পড়া অনেক ভালো, অবশ্যই বুঝে পড়তে হবে, এটা কোনো সমস্যা না। কিন্তু বুঝে পড়ার পর আপনি যদি মুখস্থ না করেন, মেডিকেলের ওই 1 ঘন্টায় 100টা এমসিকিউ দাগানো আপনার পক্ষে অসম্ভব। আপনি এটা নিজে লিখে রাখেন, লিখে রেখে আমার মতো একটা সই দিয়ে নিজে লিখে রেখেন, ঠিক আছে? আপনাকে অবশ্যই এবং অবশ্যই এখানে মুখস্থ করতেই হবে মেডিকেলে। সো ইঞ্জিনিয়ারিংও মুখস্থ করতে হয়, বাট কনসেপচুয়াল স্টাডি এবং ভার্সিটিতেও দেখেন হ্যান্ড ক্যালকুলেশন, শর্ট ট্রিক্স, যে এই যে কনসেপচুয়াল স্টাডি এবং হ্যান্ড ক্যালকুলেশন, শর্ট ট্রিক্স, এটা মেডিকেলে একদমই দরকার নেই, একদমই দরকার নেই। আপনার জাস্ট মুখস্থ করতে হবে একদম সুন্দর করে। তো মানে কোনটার জন্য কোন কোন বই আপনাকে ফলো করতে হবে, এই বইয়ের লিস্ট যদি আপনাদের দরকার হয় আমাকে একটু বলেন, আমি চেষ্টা করব আমার জ্ঞানের আলোকে আপনাদেরকে বইগুলোর লিস্ট দিয়ে দেওয়া। সো ইন টোটাল এই ছিল হচ্ছে আপনার টোটাল জার্নি, ঠিক আছে? কখনো আপনার যে টিচার বা যে বড় ভাইয়া আছে তাদেরকে একটু অবমাননা কম করার চেষ্টা করবেন। কেন কম করার চেষ্টা করবেন? আপনি যখন এসএসসি থেকে এইচএসসিতে আসেন, আপনি তো এখনো বুঝতেছেন যে আমি বড় হয়ে গেছি, আপনার মধ্যে একটা পাওয়ার চলে আসে যে ও মাই গড এখন তো বড় হয়ে গেছে। এখন দেখবেন আপনার আম্মাজান আব্বাজান তারাও একটু আপনাকে কম বলতেছে, মানে এসএসসির থেকে একটু কম পড়াশোনা করার কথা বলতেছে। যখন আপনি ভার্সিটিতে উঠবেন তখন একদমই পড়াশোনা করার কথা বলবে না। তো আপনার নিজেকে মনে হবে যে আমি যেন একদম একটা পাংখাওয়ালা একটা পাখি হয়ে গেছে, অনেক বাজ পাখি হয়ে গেছে। তো তখন আসলে না এখানে এসে কাউকে আর সম্মান করতে ইচ্ছা করে না এবং সবাইকে ইচ্ছা করে অবমাননা করতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এইচএসসির এই এত বড় একটা পথ, এই পথ থেকে কিন্তু আপনি এখনো হাঁটেননি, আপনার হাঁটা শুরু হয়েছে। কিন্তু এই পথ থেকে যারা হেঁটে গেছে তাদের কাছ থেকে সব সময় চেষ্টা করবেন তারা কিভাবে এই পথ থেকে হেঁটে গেছে, তাদের সফলতার জায়গাগুলো কি ছিল, তাদের ব্যর্থতার জায়গাগুলো কি ছিল। আচ্ছা এই পয়েন্টে যে ব্যর্থ হয়েছেন, তাহলে ঘুরে দাঁড়ানোর, যদি আমি কখনো ব্যর্থ হই এইখানে এসে, তাহলে আমি ঘুরে কিভাবে দাঁড়াবো, এই জিনিসগুলো সব সময় শেখার ট্রাই করবেন। আমি আপনাদেরকে এগুলো বলতেছি এর কারণ হচ্ছে আমার মধ্যেও কিন্তু এগুলো ছিল। আমি যখন এইচএসসিতে উঠেছিলাম তখন নিজেকে অনেক বড় মনে হচ্ছিল। আমি ছিলাম বয়েজ স্কুলে, এইচএসসি যখন কলেজে আসছি তখন হচ্ছে মেয়েদের সাথে, মানে তখন বুঝতেই পারতেছেন যে শুরুতে হয় না যে মেয়েদের মধ্যে কেবল গেছি, কিভাবে কি বলতে হবে জানি না, এই জন্য শুরু থেকে একটা মোটামুটি 6 মাসের মধ্যে আমার পাংখা কেটে গেছিল। ওটা আপনাদেরও ইনশাল্লাহ যাদের পাখা গজাবে তাদের পাখা কেটে যাবে। বাট আমি চাই যে আগের থেকে আপনারা একদম সুন্দরভাবে প্র্যাকটিস করেন। আপনি দেখবেন আপনি বাংলাদেশের যেখানকারই স্টুডেন্ট হন না কেন, যে কলেজেরই, এমন না যে আপনাকে নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফেই পড়তে হবে, যেখানকার স্টুডেন্ট হন না কেন আপনি যদি এই নিয়মগুলা, এই কথাগুলো একটু ফলো করে চলেন না, আপনি দেখবেন আপনি দিন শেষে গিয়ে সবার থেকে এগিয়েই থাকবেন। কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। আর কোনো কিছুর যদি দরকার হয়, এনিথিং যে বুঝতে পারতেছেন না, এই কলেজ লাইফে এসে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে, অনেক, এনিথিং আপনারা কমেন্ট বক্সে জানিয়েন, আমি আপনাদের জন্য সবসময় আছি। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের জুনিয়র, আপনাদের এসএসসি 26 ব্যাচ যারা আছে তাদেরকে এই মিস্টার ফিজিক্সটা রেকমেন্ড করার। ইনশাল্লাহ তাদের জন্য বেশ বড় কিছু আসছে। এসএসসি 25 ব্যাচকে আমি চেষ্টা করেছি একদম গাইডলাইন দিয়ে হেল্প করার। এসএসসি 26 ব্যাচের জন্য গাইডলাইনের সাথে সাথে ওয়ান শট বা আমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমি সর্বোচ্চ পরিমাণ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপনাদের জুনিয়রদেরকে জানিয়ে দিন এটা। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার জন্য দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য অনেক 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 দোয়া থাকলো। আপনাদের আগামী পথ চলার জন্য অনেক শুভকামনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।